আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা ভাইয়া সরলরেখা অধ্যায়ের তৃতীয় লেকচারটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে দুইটা লেকচার কমপ্লিট করে ফেলছি। প্রথম লেকচারে ভাইয়া আমরা যে কোনো একটা বিন্দুকে কিভাবে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং দ্বিতীয় লেকচারে ভাইয়া কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা আমরা শিখছি। তো আজকের এই তৃতীয় দিনে ভাইয়া আমরা এই পরবর্তী অংশ থেকে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা প্রথমে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে ভাই 0,-4 এবং 0,4 যদি হয় তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত এটা আমাদের বের করা লাগবে। তো এই অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস মাথায় নিয়ে আসি ভাইয়া, দুটা বিন্দুর, এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু যদি কিউ হয় তাহলে মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে এই যে দূরত্বের মানটা ছিল ভাইয়া, আমরা এই সূত্রটা জানি, ডি ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার যোগ y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা আমরা ভাইয়া 2 নম্বর লেকচারে আলোচনা করছি। এই সূত্রটা আমার এই প্রশ্নে সমাধান করার জন্য কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো, আমরা যদি এটা ভাইয়া অ্যান্সার করি, এখন কি করব আমরা এটা অ্যান্সার করব। আচ্ছা, আমি আগে একটা সমবাহু ত্রিভুজ আঁকাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে এ বি সি। আমরা ধরে নিচ্ছি ভাই এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা ছিল যে বাহু তিনটা সমান, মানে এ বি, বিসি এবং এসি এদের দৈর্ঘ্যগুলো পরস্পর কিভাবে সমান। তো যেহেতু বলছে দুইটা বিন্দুর কথা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কোনো দুইটা বিন্দু, একটা হচ্ছে 0,-4 আর একটা ভাইয়া আমরা ধরতেছি বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4, ঠিক আছে? আর সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x, y। আমরা এই x আর y এর মানটাই মূলত ভাইয়া বের করতে চাচ্ছি। তো কিভাবে বের করবো আমরা এই জিনিসটা? আচ্ছা দেখো ভাইয়া, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমি বলতে পারি AB ইকুয়াল টু বিসি এন্ড ইকুয়াল টু এসি। কেন? সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান, ঠিক আছে? তাহলে ভাইয়া এই যে এবি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য এবং এসি এর দৈর্ঘ্য কিন্তু পরস্পরের সমান। তাহলে আমি এখানে লিখতে পারি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ভাইয়া এসি। সমবাহু ত্রিভুজের কথা যেহেতু আমাকে বলছে ওরা, ওই জন্য আমি এই জিনিসটা অবশ্যই লিখতে পারবো যে তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পরের সমান। তাহলে দেখো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এ এবং বি এর মধ্যবর্তী, মানে এ এবং বি এর দৈর্ঘ্য অর্থ হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যেহেতু এ বিন্দু আছে, বি বিন্দু আছে, অর্থাৎ দুইটা বিন্দু আছে, আমি দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে কিভাবে এই যে এইটা মাইনাস এইটা, এই যে 0-0 সূত্রটা ছিল x1 মাইনাস x2 স্কয়ার যোগ y1 মাইনাস y2 স্কয়ার। এই পুরোটার উপরে কি ছিল ভাইয়া? রুট ছিল, ঠিক আছে? তো এখানে x1 যদি 0 হয় এবং x2 হচ্ছে 0, y1 মাইনাস 4 এবং y2 হচ্ছে ভাইয়া প্লাস 4, তাহলে দেখো আমি লিখতে পারবো 0-0 এর বর্গ প্লাস এই যে 4-4 এটার বর্গ। এই পুরোটার উপরে কি ছিল ভাই? আবার রুট ছিল, ঠিক আছে? এই দৈর্ঘ্যটা আমি কার পাইছি? এ বি এর দৈর্ঘ্য পাইছি। একইভাবে বিসি এর দৈর্ঘ্য পাবো এবং এসি এর দৈর্ঘ্য পাবো। তাহলে যদি বিসি এর দৈর্ঘ্য বের করি তাহলে x মাইনাস 0 স্কয়ার প্লাস y মাইনাস 4 স্কয়ার, এটা ছিল ভাইয়া বর্গমূল। তারপরে একইভাবে আমি কি করবো ভাই? এসি এর দৈর্ঘ্য, তাহলে x মাইনাস 0 স্কয়ার প্লাস y মাইনাস 4 এটার উপরে ভাইয়া স্কয়ার, পুরোটার উপরে আবার কি দিলাম? রুট দিলাম, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া কি দাঁড়াইলো এখন। তাহলে এখানে পাচ্ছি আমি 8, এই যে -4 আর -4। আচ্ছা, আমি যদি একটু লিখি, -4 মানে -8 হলো, এখানে স্কয়ার আছে, আবার কি আছে ভাই? রুট আছে, তাই না? আচ্ছা,
তো আমি একটা কাজ করতে পারি, এই যে মানে এখান থেকে এবং এখান থেকে 3 জায়গা থেকে রুটটা আমি বাদ দিয়ে দিতে পারি। তো আমি লিখতে পারবো এখানে, আচ্ছা 8 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y মাইনাস 4 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y প্লাস 4 স্কয়ার। ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে y প্লাস 4 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সমান, আবার এটার মানে এটার সাথে এটা সমান হবে ভাই, এবং এটার সাথে ভাই এটাও সমান হবে। আমরা দুইটা সমান নিয়ে মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান নিয়ে দুইটা সমীকরণ আমরা তৈরি করব। সেই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করতে পারি, এখানে চলক আছে ভাই দুইটা x আর y, আমি এখান থেকে দুইটা সমীকরণ পাচ্ছি, আমার দুইটা চলক আছে, তাহলে কিন্তু আমি সলভ করতে পারতেছি। ঠিক আছে, তো আমরা এই কাজটা এখন করব। দেখো আচ্ছা, এখন আমি আগে এটা আর এটা নিয়ে কাজ করব। x স্কয়ার প্লাস, এখানে দেখো ভাই a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসতেছে না, তাহলে আমি লিখব y স্কয়ার মাইনাস 4 2 8y প্লাস 4 4 16 ইকুয়াল টু 8 এর বর্গ মানে 64। বুঝা গেছে? আশা করি আমরা এখন যেহেতু বড় হয়েছি, তাহলে আমি এই ক্যালকুলেশনটা মানে আমরা সবাই এই ক্যালকুলেশনটা বুঝছি। তাহলে দেখো, তাহলে আমি লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y ইকুয়াল টু 64 থেকে যদি 16 যায় ভাই, 64 মাইনাস 16, তাহলে এটা হচ্ছে 48। এটা আমি দিলাম ভাই 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, একই ভাবে এটা আর এটা আমি যদি সমান ধরে কাজ করি, আবার দেখো x স্কয়ার প্লাস y প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 64, তাহলে আমি লিখতে পারবো ভাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 2 8y প্লাস 16 ইকুয়াল টু ভাই 64। এ পর্যন্ত আমি আসলাম, তারপর কি করব দেখো, অতএব আমি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y ইকুয়াল টু 48। এটা আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশন। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো দেখো এখানে x আর y দুইটা চলক আছে, এখানেও x আর y দুইটা চলক আছে, দুইটা চলক দুইটা ইকুয়েশন, আমরা অবশ্যই সলভ করতে পারবো। তো দেখো এখন কি করব আমরা, আচ্ছা আমি মুছলাম এটা। তাহলে ভাই আমি যদি সিম্পল ভাবে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন ইয়া করে দিই, বিয়োগ করে দিই, মানে 2 নাম্বার আমি কি করব, 2 থেকে আমি কি করলাম ভাই 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করলাম, তাহলে এটা এটা বিয়োগ এটা বাদ যাবে, এটা বিয়োগ এটা বাদ যাবে, তাহলে আমি পাবো 8y মাইনাস 8y ইকুয়াল টু ভাই এই যে 48 থেকে যদি 48 বিয়োগ যায়, তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আশা করি আমরা এই বিয়োগটা সবাই বুঝতে পারছি। তাহলে দেখো, আচ্ছা 8y মাইনাস মাইনাসে প্লাস 8y ইকুয়াল টু 0, তাহলে 16y ইকুয়াল টু ভাই কি হইলো, 0 হইলো, অতএব y এর মানও কি হইলো ভাই, 0 আমার হয়ে গেছে। এখানে y কি ছিল, এটা যদি a b c হয়, এটা ছিল x, y, তার মানে c বিন্দুর কোটির মান আমরা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন এই যে y ইকুয়াল টু 0 যদি 1 নাম্বার বা 2 নম্বরে বসাই, তাহলে কিন্তু আমি x এর মানও পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? তাহলে দেখো এই যে y এর মানটা আমি এখন যদি ভাই 1 নম্বরে বসাই, তাহলে কি পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y ইকুয়াল টু ভাই 48। এটা ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। আমি এখন 1 নম্বরে y এর মান 0 বসাবো, x স্কয়ার প্লাস 0 মাইনাস 8 ইনটু 0 ইকুয়াল টু 48, তাহলে আমি পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু 48। তাহলে অতএব আচ্ছা x ইকুয়াল টু ভাই প্লাস মাইনাস রুট ওভার 48 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16 ইনটু 3, 16 3 হচ্ছে 48। তাহলে আমি অতএব যে x এর যে মান সেটা আমি লিখতে পারবো প্লাস মাইনাস 4 রুট 3। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ভাই দেখো সি বিন্দুর যে স্থানাঙ্ক তার ভুজের মান আমরা পাইছি প্লাস মাইনাস 4 রুট 3 এবং কোটের মান পাইছি আমরা কত ভাই, 0। ঠিক আছে,
তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ছিল 0,-4, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল ভাই 0,4 এবং সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পাইছি +-4√3,0। আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝছি। আমি এটা সমাধান করার জন্য কি করছি ভাই, যেহেতু আমাকে ওরা বলছে সমবাহু ত্রিভুজ, ওই জন্য আমি জানি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা বাহুর দৈর্ঘ্য কিভাবে ভাই সমান হবে। আমি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান নিয়ে কাজ করছি। এখানে আমি ভাই দুইটা ইকুয়েশন বানাইছি, সেই ইকুয়েশন দুটো আমি জাস্ট সলভ করছি। তো সলভ করে আমার ভাইয়া এক্স এর এক্স এর দুইটা মান আসছে, ঠিক আছে, এক্স এর দুইটা মান আসছে, তার মানে এই যে এই ভুজ আছে না, একটা পজিটিভও হতে পারে আর একটা নেগেটিভও হতে পারে, জাস্ট দুইটা মান আসছে, সমস্যা না ওটা। তো এভাবে আমরা কিন্তু ভাই এই সমস্যাটা সমাধান করতে পারি। তো আমি যে প্রশ্নটা সলভ করছি, আমাদের যদি সৃজনশীলে অর্থাৎ রিটার্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে, তাহলে আমরা এভাবে কিন্তু সলভ করব। বোঝা গেছে আমার কথা? যদি আমি বলতেছি যদি রিটার্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে, তাহলে আমি যেভাবে সলভ করলাম আমরা এভাবে সলভ করব। কিন্তু আমরা ভাই এই প্রশ্নটা অন্যভাবে সলভ করব, যেটা আমরা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি তো রিটার্নে মনে করো যখন রিটার্নে অ্যানসার করবো তখন এতটুকু লিখবো, অনেক লম্বা একটা প্রসেস না, একটু সময় লাগবে, ঠিক আছে। যদি এই প্রশ্নটা কেউ এমসিকিউতে দেয়, তাহলে যদি আমি এইভাবে সলভ করি, তাহলে আমার হাতে সময় থাকবে? অবশ্যই ভাই সময় আমি কিন্তু পাবো না। ওই জন্য আমরা একটু অন্যভাবে এই সমস্যাটা নিয়ে চিন্তা করবো, ঠিক আছে। তো আমি বুঝলাম এটা। আমরা এখন ভাই যে নিয়মে সলভ করতে যাচ্ছি, এটা আমরা শুধুমাত্র রিটেনও করতে পারি। রিটেন বলতে আমরা যখন অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিব, যদি এই প্রশ্নটা আছে, তাহলে যে নিয়মটা এখন করব আমরা সেভাবেও, মানে ইচ্ছা যদি হয় আমাদের, আমরা সেভাবে সেই নিয়মটাই সলভ করতে পারবো, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় যদি আসে ভাই, তাহলে আমরা এইমাত্র যে নিয়মের প্রশ্নটা সমাধান করলাম সেভাবে আমরা সলভ করব, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটা যদি মূল বিন্দু হয় ভাই, একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-4, ঠিক আছে। তার মানে এটা কোন দিকে অবস্থান করতেছে? এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে। এটা যদি 0 হয়, -4 হচ্ছে নিচে, তার মানে এটা যদি আমি নাম দিই এ বিন্দু, তাহলে এই স্থানাঙ্ক হচ্ছে 0,4, ঠিক আছে। আরেকটা বিন্দু হচ্ছে ভাই 0,4, তাহলে এটা যদি 0 হয় তাহলে উপরে হবে 4 একক, অর্থাৎ বি বিন্দু, এটা নাম দিলাম 0,4, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো এ বিন্দু পাইছে, বি বিন্দু পাইছে, আরেকটা বিন্দু সি লাগবে। যদি সি বিন্দুটা পাই আমি, তাহলে আমার মনে করো একটা ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি সি বিন্দুটা এখানে অবস্থান করতেছে, অথবা আচ্ছা আমি যদি ত্রিভুজ এটা উৎপন্ন করতে চাই, তাহলে দেখো এই যে এ বি সি একটা ত্রিভুজ হলো, মানে ওই ত্রিভুজে এ এবং বি বিন্দু তো অবশ্যই থাকবে, আরেকটা বিন্দু হচ্ছে সি, যার স্থানাঙ্ক আমাদের বের করা লাগবে। তো দেখো এ এবং বি বিন্দু সমন্বয়ে যদি ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে সি বিন্দুটা এদিকেও থাকতে পারে, অথবা অথবা সেই সি বিন্দুটাও কিন্তু ভাই এদিকেও, এই সি বিন্দু থাকার সম্ভাবনা কিন্তু এদিকেও আছে। বোঝা গেছে কি ভাই আমার কথা? মানে এ এবং বি বিন্দু থাকবে, সাথে আরেকটা বিন্দু সি থাকবে। তো এ এবং বি বিন্দুর সাথে সি বিন্দুটা এদিকেও থাকতে পারে এবং এদিকেও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এ বিন্দু আছে, এই বিন্দু আছে, তাহলে এই যে মাঝের দূরত্ব, অর্থাৎ এ বি এর যে মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, আমি একটু এটা মুছলাম, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য। এই যে দূরত্বটা, এই যে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ভাই কত একক? 8 একক, ঠিক আছে। কেন? এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এ বি, বিসি এবং এসি তিনটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু। তাহলে এটা যেহেতু 8 একক হিসেবে, তাহলে এই যে বাহুটা এটাও অবভিয়াসলি কত হবে? 8 একক হবে, এবং অবশ্যই এটাও ভাইয়া 8 এককই হবে, ঠিক আছে। যেহেতু একটা 8 হয়েছে, তাহলে এটাও 8, এটাও হবে 8, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আচ্ছা এটা যেহেতু ভাই মূলবিন্দু ছিল, তাহলে এখান থেকে এই দূরত্ব ছিল কত? 4 একক, আর এই দূরত্বটা কত ভাই? 4 একক। এই দুইটা দূরত্ব মিলে টোটাল হচ্ছে কত? 8 একক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা বি, আচ্ছা এটা আমি ও দিলাম নাম। আচ্ছা দেখো তো, আমি যদি ত্রিভুজ ও বি সি, মানে ত্রিভুজ
এই যে ও বি সি এটা নিয়ে আমি কল্পনা করি, তাহলে দেখো এই যে দূরত্বটা এটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে কত ভাই 8 একক। আমি এই দূরত্বটা এখন বের করতে পারবো না, অবভিয়াসলি আমি বের করতে পারবো কিভাবে? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি ভাই এই যে এই দূরত্বটা আমি পেয়ে যাব। তাহলে কোন দূরত্ব এটা? আমি লিখতে পারি ওসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের বর্গ অর্থাৎ 8 স্কয়ার মাইনাস, আচ্ছা আরেকটা বাহু হচ্ছে 4 স্কয়ার, ঠিক আছে। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু 64 মাইনাস 16 ইকুয়াল টু ভাই কত হলো 48, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারবো ওসি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 48, তাহলে আমি এটাকে লিখতে পারবো প্লাস মাইনাস 4√3। বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? আমরা জাস্ট এই 2-3টা লাইন লিখে আর চিত্রে কল্পনা করে আমরা কিন্তু ভাইয়া এই যে এই মানটা প্লাস মাইনাস 4√3 এটা আমরা বের করে ফেলছি। তাহলে এই যে সি বিন্দু স্থানাঙ্ক এটা হবে এদিকের জন্য পজিটিভ 4√3, 0 যেহেতু x অক্ষের উপরে, আর এটা হবে ভাইয়া যেহেতু নেগেটিভ দিকে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4√3, -4√3, 0, ঠিক আছে। একই অঙ্ক ভাইয়া আমরা রিটেনের জন্য একভাবে সমাধান করলাম, আর এমসিকিউ অথবা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অন্যভাবে কিন্তু এই প্রশ্নটা সলভ করছি, ঠিক আছে। আমাদের বোর্ড পরীক্ষায় আমরা ভাই মানে বোর্ড পরীক্ষায় এইভাবে আমরা সমাধান করব না, যেভাবে আমরা একটু আগে সলভ করলাম ওইভাবে কিন্তু আমরা বোর্ড পরীক্ষায় কাজ করব, ঠিক আছে। এটা জাস্ট কখন এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য, বুঝা গেছে? আচ্ছা, তো আমি যদি আরেকবার বলি ভাই দেখো এই এবং এই মানে এ বি এর দূরত্ব হচ্ছে ভাই 8 একক, যেহেতু সমবাহু ত্রিভুজ এটা 8 হলে এটা হবে 8, এটা হবে 8, এটা হবে কিন্তু ভাই 8 একক, ঠিক আছে। আচ্ছা, এই পুরোটা যেহেতু 8 তাহলে এটা হচ্ছে এটা অর্ধেক, তাহলে এটা হবে 4, এটা 8 এটা 4, তাহলে এই যে দূরত্ব এই দূরত্ব আমি পেয়ে গেছি ভাই 4√3। আচ্ছা, যেহেতু দুইটা আসছে তার মানে একটা সি বিন্দুটা এদিকেও থাকতে পারতো এদিকেও থাকতে পারতো, এদিকের জন্য পজিটিভ এদিকের জন্য ভাই নেগেটিভ, ওই জন্য এক্স এর বা ভুজের দুইটা মান আসছে। তাহলে তৃতীয় শীর্ষের যে স্থানাঙ্ক সেটা আমি পাইলাম ভাই প্লাস মাইনাস 4√3, 0। আশা করি আমরা এই সমস্যাটা সবাই বুঝতে পারছি। তো আমি এটা বুঝলাম, আমরা এর পরবর্তী সমস্যা নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে। তবে আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3 এবং বলছে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য বের করা লাগবে। কি বলছে কিছুই বুঝি নাই, তাই না? আমরা আগে চিত্র আঁকাই। মনে করো এটা হচ্ছে একটা ভাই বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বৃত্ত, তো বলছে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3, এটা যদি এর সেন্টার হয় তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 5,3। আচ্ছা, পড়তেছিলাম সরলরেখা, চলে আসলো বৃত্ত। আমরা এখানে বৃত্ত নিয়ে আলোচনা করতেছি না ভাই, সরলরেখার কনসেপ্ট ইউজ করে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করব, ঠিক আছে। তাই এটা কোনো বৃত্তের অঙ্ক না, ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক। আচ্ছা, যদি এটা ব্যাসার্ধ হয় তাহলে এই ব্যাসার্ধের মান কত বলছে ভাই? এরা 5 একক, ঠিক আছে। তারপর বলছে যে এই বৃত্তের একটা যে আছে, মনে করো এটা হচ্ছে সেই যে, এই যে এ এবং বি হচ্ছে ভাই সেই যে, আর সেন্টারকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, এই সেই স্থানাঙ্ক হচ্ছে 5,3। আচ্ছা, বলছে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এ বি একটা যে এই মধ্যবিন্দু ওরা বলছে ভাই 3,2। আচ্ছা, এটাকে আমি যদি ডি দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে ভাই 3,2, ঠিক আছে। বলছে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য কত, মানে আমার অ্যাকচুয়ালি এ এবং বি এর যে দৈর্ঘ্য, এ এবং বি এর যে ভাই দৈর্ঘ্য সেটা আমাকে বের করা লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমার যে হচ্ছে এ এবং বি, আচ্ছা এ বি এর মধ্যবিন্দু ডি অর্থাৎ 3,2, ঠিক আছে। মধ্যবিন্দু হচ্ছে ভাই ডি যার স্থানাঙ্ক 3,2, আর সেন্টার বলছে ওরা 5,3, ব্যাসার্ধের মান দিছে 5 একক। আমার এই যে এ এবং বি এর মান বের করা লাগবে। আচ্ছা, এ এবং বি এর দৈর্ঘ্য বের করার জন্য আমি একটা কাজ করব ভাই, সি থেকে এ বি এর উপরে একটা লম্ব আঁকবো, যেটা এই যে, আচ্ছা লম্বটা যে আঁকলাম এই লম্বটা অবশ্যই ডি বিন্দু দিয়ে অতিক্রম করবে। কেন? আমরা ক্লাস 9-10 বা ক্লাস 8 আমরা একটা উপপাদ্য পড়ছিলাম ভাইয়া, কি ছিল সেটা? এই যে কেন্দ্র হতে যে কোনো জে এর উপরে অঙ্কিত লম্ব
ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটা আমরা কিন্তু পড়ে আসছি। উপপাদ্যটা ছিল ভাইয়া কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো যে অর্থাৎ এ বি আমরা নাম দিচ্ছি সেটাকে, কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আমি সি থেকে এ বি এর উপর লম্ব আঁকছি আর এই ডি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ওই জন্য অবশ্যই সেই লম্ব অর্থাৎ সিডিটা ডি বিন্দু দিয়ে অতিক্রম করবে। আশা করি এটা বুঝছি। তো দেখো আমি যদি এখন এ সি ডি এই ত্রিভুজ নিয়ে কল্পনা করি বা বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে তার কি ভাবে অতিভুজ, এটা হচ্ছে মনে করো তার লম্ব। আমরা যদি এই কোণকে নিয়ে কাজ করি বা এই কোণকে বিবেচনা করি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। আমি যদি ভাই এই বাহুটার দৈর্ঘ্য বের করতে পারি, এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুটা হচ্ছে ভাই এ বি এর অর্ধেক। ঠিক আছে, তার মানে আমি যদি জাস্ট এ ডি এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমি আমার প্রয়োজনীয় মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমার আগে যে কাজ সেটা হচ্ছে ভাই সিডি এর দৈর্ঘ্য বের করা। ঠিক আছে, সিডি ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 3 স্কয়ার প্লাস একটা হচ্ছে ভাই 3 মাইনাস 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা 5 থেকে 3 গুলো হচ্ছে আমাদের গিয়ে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হচ্ছে রুট, তাহলে 4 আর 1 5 রুট ওভার 5। তার মানে সিডি এর যে মান অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে ভাই রুট ওভার 5 হবে। ঠিক আছে, তাহলে এখন ত্রিভুজ এসিডিএ, ত্রিভুজ এসিডি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বলতে পারবো এসি স্কয়ার ইকুয়াল টু ভাইয়া এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আমার প্রয়োজন কার মান, সেটা হচ্ছে এডি। এডি স্কয়ার ইকুয়াল টু ভাইয়া এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এসি এর মান ওরা বলছে কত 5, 5 এর স্কয়ার মাইনাস সিডি এর মান আমরা জাস্ট বের করলাম, এটা হচ্ছে রুট ওভার 5 এটার উপরে স্কয়ার, তার মানে 25 মাইনাস 5 ইকুয়াল টু ভাইয়া 20। ঠিক আছে, তাহলে অতএব এডি এর যে মান সেটা ভাইয়া কত, রুট ওভার 20। আচ্ছা, এডিকে মানে এডি দ্বারা আমরা দূরত্ব বুঝাইছি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ওই জন্য আমরা সামনে কি প্লাস মাইনাস দিলাম না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রুট ওভার 20, আমরা এটা লিখতে পারি রুট ওভার 5 ইন্টু 4, তার মানে আমি লিখতে পারি 2 রুট 5। ঠিক আছে, তাহলে এই যে এই দৈর্ঘ্যটা এখান থেকে এখানে এটার দৈর্ঘ্য আমি পাইছি ভাই 2 রুট 5। তাহলে আমি এখন যদি আমার অ্যানসারটা লিখি তাহলে আমি লিখতে পারবো AB ইকুয়াল টু 2 ইন্টু এডি। ঠিক আছে, কারণ এই যে এ বি হচ্ছে ভাই এডি এর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এডির মান হচ্ছে 2 রুট 5, এই যে 2 রুট 5, তাহলে আমি পাবো 4 রুট 5। এটা হচ্ছে ভাই সেই আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, প্রশ্নটা বৃত্ত দিয়ে দিলেও আমার এখানে যে কনসেপ্ট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সরলরেখা অধ্যায়ের কনসেপ্ট। ঠিক আছে, ওখানে বলছিল ওরা একটা বৃত্তের ব্যাসার্ধ 5 একক, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য বের করো। তো এটা হচ্ছে বৃত্ত ভাই সেন্টার, এটা যে হচ্ছে এবি। তো এবি বের করার জন্য আমি আগে এডি এর মান বের করছি, আর এবি হচ্ছে এডি এর কত গুণ ভাই দ্বিগুণ, এভাবে আমি কিন্তু কাজটা করছি। আশা করি আমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছি। আমি বুঝলাম এটা ভাই। তো ভাই আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে এ ও বি দুটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ভাই 3,4 এবং 3,6, দুইটা বিন্দুর ওরা স্থানাঙ্ক দিছে। তার বলছে এবি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এর সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে যদি অবস্থান করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, এটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, কি বলছে আমাদের ভাইয়া, আচ্ছা এটা যদি মূল বিন্দু হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ভাই ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা নিজেদের মতো থাকলো। তো বলছে এ ও বি দুটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,4 ও 3,6। তাহলে ভাই আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, স্থানাঙ্ক 3,4, আরেকটা বলছে ভাই 3,6, তার মানে এখান থেকে এটা যদি 3 হয় তাহলে উপরে হচ্ছে ভাই বি বিন্দু 3,6। এ পর্যন্ত কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আচ্ছা তার বলছে এবি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি। ঠিক আছে, আচ্ছা তাহলে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, যদি আমি যুক্ত করি এই দুটাকে তাহলে আমি পাবো ভাই এবি বাহু। ঠিক আছে,
আচ্ছা, এই বাহুটার উপর কি অঙ্কিত করা লাগবে? সমবাহু ত্রিভুজ অঙ্কন করা লাগবে। এটার জন্য আমার আরেকটা বিন্দু লাগবে। ওই বিন্দুটা ভাই এদিকে থাকতে পারে, তাহলে হবে কি ত্রিভুজ এবিসি। যদি এদিকে থাকে, আমরা জাস্ট একটু আগে যে প্রশ্নটা সলভ করলাম যে সেই বিন্দুটা এদিকেও থাকতে পারে, অথবা ওই সি বিন্দু ভাইয়া এদিকেও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, দুই দিকের যে কোনো একদিকে থাকতে পারে। তো এবি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি, এই সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। এখন কিন্তু ভাইয়া ওরা ফিক্সড করে দিছে যে সেই বিন্দুটা কোথায় অবস্থান করতেছে। আগেরবার আমরা বলছিলাম যে সেই বিন্দুটা এদিকেও থাকতে পারতো, এদিকেও থাকতে পারতো, কিন্তু এখন ওরা বলছে যে এবি রেখার যে পাশে মূল বিন্দু আছে, এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থান করতেছে। মানে এবি রেখার সাপেক্ষে মূল বিন্দু যেহেতু এদিকে আছে, এটা এবি রেখা মূল বিন্দু আছে এবি রেখার বাম পাশে, মানে এদিকে। তাহলে সি বিন্দুটা এই যে যেদিকে ও বিন্দু আছে তার বিপরীত পাশে অবস্থান করতে হবে। অর্থাৎ সি বিন্দুর এখন একটাই অবস্থান, সেটা হচ্ছে ভাইয়া এই যে এই অবস্থানটা। ঠিক আছে, আমার এদিকে সি বিন্দু এখন নেওয়ার কোনো সুযোগ নাই, ওরা এটা ফিক্সড করে দিছে। বুঝছো? বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, তাহলে আগের মতো কি আমি সি বিন্দুর দুইটা স্থানাঙ্ক লিখতে পারবো? পারবো না। এখন জাস্ট সি বিন্দুর একটা স্থানাঙ্ক হবে, সেটা যেন হয় এই যে মূল বিন্দুর মানে এবি রেখার সাপেক্ষে যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে। তো দেখো আমরা কাজটা কিন্তু আগের মতোই করব। ঠিক আছে, মানে বলতে পারো আগে যে ম্যাথটা আমরা সলভ করলাম, মানে প্রথমে যে ম্যাথটা আমরা সলভ করছি তার একটা জিরক্স কপি। ঠিক আছে, একই ম্যাথ। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমি বলতে পারবো ভাইয়া এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ভাইয়া কি এসি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো এবি এর দূরত্ব যদি আমি বের করি ভাইয়া, তাহলে 3 মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 মাইনাস 6 মাইনাস 4 স্কোয়ার। আচ্ছা, এটার উপর রুট ছিল। আচ্ছা, আমি তো দিলাম না রুটটা। তারপর বিসি হচ্ছে ভাই এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু, আর এসি হচ্ছে ভাইয়া এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার। আচ্ছা দেখো, এটার উপরে বর্গমূল ছিল, এটার উপরে বর্গমূল ছিল, এটার উপরেও বর্গমূল কিন্তু ছিল। আমি কি করছি, তিনটা বর্গমূলই একসাথে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ইকুয়েশন আছে, ইকুয়েশনের মানে উভয় দিক থেকে আমরা একই জিনিস বাদ দিতে পারি। তো আগের মতোই ভাইয়া কি করবো, আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন বানাইতাম। ঠিক আছে, মানে প্রথম ম্যাথটাতে আমরা কি করছি, এখান থেকে দুইটা ইকুয়েশন বানাইছি। একইভাবে এই ম্যাথেও আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন বানাবো। তাহলে দেখো আমি কি পাচ্ছি। আচ্ছা, এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 স্কোয়ার, এটার সাথে এটা নিব, তাহলে 6 থেকে 4 গেলে 2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু 4, এটা আমি দিলাম আপাতত 1 নম্বর ইকুয়েশন। একইভাবে আমি লিখতে পারবো আবার এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 4, এটা আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা তো 1 নম্বর এবং 2 নম্বরের ভাইয়া এই যে দেখো ডান পক্ষ আছে এটা হচ্ছে সমান, তাহলে আমি লিখতে পারবো 1 ও 2 হতে। আচ্ছা, এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু এই বিষয়টা আছে আমি জাস্ট আর একবার লিখলাম। ঠিক আছে, দেখো এখানে আছে এক্স মাইনাস 3 স্কোয়ার, এখানে আছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এই দুইটা জিনিস আমি বাদ দিতে পারবো। তাহলে ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি যদি এখানে সূত্রটা দিই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36
ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যাবে, তাহলে আমি পাবো, আচ্ছা 16 থেকে যদি মানে 36 থেকে যদি 16 যায়, মানে এই 16কে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে পাবো 36 মাইনাস 16, আর এদিকে থাকবে 12y প্লাস মাইনাস 8y। ঠিক আছে, এই সহজ ইকুয়েশন ক্যালকুলেশনটা আমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে আচ্ছা এখানে 16 ছিল, 36 থেকে যদি 16 যায় তাহলে থাকবে ভাই কত, 20, আর এদিকে থাকবে 12 থেকে যদি 8 যায় তাহলে হবে ভাই 4y। তাহলে অতএব y ইকুয়াল টু কত, 5। ঠিক আছে, তার মানে y এর যে মানটা আমি পাইছি, মানে কোটির যে মানটা, সেটা আমি কত পাইছি ভাই, 5 একক। ঠিক আছে, আচ্ছা তো এখন আগের মতোই সিম্পল ভাবে এই যে y ইকুয়াল টু 5 এই মানটা আমি এই যে 1 নাম্বার বা 2 নাম্বার ইকুয়েশনে জাস্ট বসাই দিব। ঠিক আছে, আচ্ছা আমি বুঝলাম এটা। আচ্ছা যদি 1 নম্বরেই বসাই, তাহলে দেখো ভাইয়া, মানে এই y এর মানটা আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি x - 3 স্কয়ার প্লাস y এর মান হচ্ছে 5 - 6 স্কয়ার ইকুয়াল টু 4। তো x - 3 স্কয়ার প্লাস 5 থেকে 1 গেলে মানে 6 থেকে 5 গেলে হচ্ছে কত, 1, মানে -1 হয় আর কি, যেহেতু বর্গ আছে সমস্যা নাই। তাহলে আমি লিখতে পারবো x - 3 স্কয়ার ইকুয়াল টু 3, x - 3 ইকুয়াল টু প্লাস মাইনাস √3। এই যে স্কয়ার ছিল, এদিকে রুট করলাম, সামনে কি দিলাম ভাই, প্লাস মাইনাস। অতএব x ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √3। আগের মতোই আমরা x এর এবারেও কিন্তু দুইটা মান পাইছি। তো আমি যদি এখন লিখি যে মান দুইটা, সি বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস, আচ্ছা 3 প্লাস মাইনাস √3, 5। যদি ভাইয়া আমার প্রশ্নটা আগেরটা হইতো, তাহলে আমার কিন্তু সি বিন্দু স্থানাঙ্ক এইটাই হইতো, মানে দুইটা বিন্দু আসতো। কিন্তু এখানে একটু ওরা কথা বলছে, সেটা হচ্ছে এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থান করবে সেই বিন্দুটা। তার মানে এবি রেখা হচ্ছে এটা, এর সাপেক্ষে মূল বিন্দু যেহেতু অবস্থান করতেছে, তার মানে অবশ্যই এই সেই বিন্দুকে এবি রেখার এদিকে না হয়ে, যেহেতু মূল বিন্দুর বিপরীত পাশে হওয়া লাগবে, অবশ্যই এদিকে অবস্থান করা লাগবে সেই বিন্দুকে। তো দেখো, তাহলে আমি সি বিন্দুর ভুজ পাইছি 3 প্লাস √3, আর একটা পাইছি 3 মাইনাস √3। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন দুইটার মধ্যে কোনটা নিব, আমাকে এটা আগে ক্লিয়ার করা লাগবে, তাই না? এটা এ, এটা বি, এন্ড এটা হচ্ছে সি। আচ্ছা এখান থেকে এটা ছিল ভাই 3, তার মানে এটা ছিল 3,4, এটা ছিল ভাই 3,6। তাহলে দেখো ভাইয়া, সি বিন্দুর ভুজের মান যদি আমি নির্ণয় করি, তাহলে আমার সেই মানটা এই যে এবি রেখা এখানে না, এটা মূল বিন্দু, তাহলে অবশ্যই সি বিন্দুকে এবি রেখার আরো এই যে ডান দিকে হওয়া লাগবে। ঠিক আছে, ডান দিকে হওয়ার জন্য ভুজের মান কি 3 এর কম হবে না বেশি হবে? অবশ্যই ডান দিকে হওয়ার জন্য ভুজের মান 3 এর থেকেও বেশি হতে হবে। তাহলে দেখো 3 এর থেকে বেশি হচ্ছে এই বিন্দুটা, 3 এর থেকে কম হচ্ছে এই ভুজটা। ঠিক আছে, তার মানে আমার সি বিন্দুর স্থানাঙ্ক হবে, আমি এখন ক্লিয়ারলি বলতে পারবো সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3 প্লাস √3, 5। ঠিক আছে, মানে কোটি নিয়ে তো কোনো ঝামেলা নেই, শুধু ঝামেলা ছিল ভাই ভুজ নিয়ে, এই যে প্লাস নিব নাকি মাইনাস নিব। যেহেতু আমাকে বলছে বিপরীত পাশে অবস্থিত, তাহলে ভুজের মানটা 3 এর থেকে অবশ্যই বেশি হবে, আর 3 এর থেকে বেশি হওয়ার জন্য আমাকে অবশ্যই যোগ করা লাগবে। তাহলে যেখানে যোগ ছিল সেই মানে ভুজের মানটাই হবে সেই কাঙ্ক্ষিত মান। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি তৃতীয় শীর্ষ অর্থাৎ সি বিন্দুর যে ফাইনাল স্থানাঙ্ক, সেটা হবে 3 প্লাস √3, 5। এটা হচ্ছে আমার ভাই অ্যান্সার। বুঝা গেছে? আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝছি। কিন্তু যদি ভাই এখানে এই কথাটা বলতো যে এবি রেখার সাপেক্ষে মূল বিন্দু, যদি বলতো এখন জাস্ট শুধু ভাই আগের অঙ্কে বলছিল, মানে প্রথমে বলছিল যে বিপরীত পাশে অবস্থান করবে, যদি বিপরীত পাশে অবস্থান করতে হয় তাহলে সি বিন্দু নির্ণয় ভুজের মান এখানে যোগ হতে হবে। আর যদি বলতো যে একই পাশে অবস্থান করতেছে, তাহলে সি বিন্দুকে ভাই অবশ্যই এদিকে অবস্থান করা লাগতো, তাহলে
তাহলে যে ভুজের মান সেটা অবশ্যই 3 থেকে ভাইয়া কি হতো, 3 তুলনায় কম হয়তো, তখন আমার যে ভুজের মানটা হয়তো সেটা হবে 3 মাইনাস রুট 3, 5। বুঝা গেছে? আমি খেয়াল করবো আমার প্রশ্নে বিপরীত পাশে বলছে না একই পাশে বলছে, সেই অনুযায়ী আমার যে ভুজের মান সেটা নির্ধারিত হবে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। তো ভাই আমরা আমাদের আজকের এই লেকচারকে এই পর্যন্তই রাখবো। আজকে আমরা মূলত বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো ভাই আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগামী দিনে আমরা ভাই এর পরবর্তী অংশ থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, ততদিন পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।